এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। রমনা পার্ক এলাকায় তাপমাত্রা দেখাচ্ছে 35 থেকে 36-এর মাঝামাঝি। একটু সবুজায়ন যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত। এবং সবুজ এই শহরের কথা যদি বলি, তার মাত্র 8 থেকে 9% আছে, অথচ 15 থেকে 20 ভাগ থাকার কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম দফার উপজেলা নির্বাচনে 20 জনের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে। বিনা বাধায় জয়ের পথে 7 জন। দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আলো সবটাই রাহুলের কেরালায়। মোদি ম্যাজিক নয়, রাজ্য বিভোর কংগ্রেস স্বপ্নে। শক্ত প্রতিদ্বন্দ্বী বামজোট। আকাশের বুকে গোলাপি চাঁদের মুগ্ধতা। দেশের আকাশে দেখা মিলল বিরল পিঙ্ক মুনের। সে খবর থাকছে সংবাদের পরের অংশে। গত 7 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। গবেষণা সংস্থা ক্যাপসের জরিপে দেখা যায় 2017 সালে রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর তা 36.96। বৈশ্বিক উষ্ণতা সেখানে ভূমিকা রাখলেও স্বেচ্ছাচারী নগর পরিকল্পনাই এই তাপবৃদ্ধির অন্যতম কারণ। অসহায় পরিবেশ মন্ত্রীও বলছেন রাতারাতি এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়, তবে দেরি হলেও এবার নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাশেদ লিমনের রিপোর্ট। কাটা গাছের গুড়ি দেখে যে উপমাটি দেওয়া হলো সেটি খুব কি বাড়াবাড়ি হয়েছে? মোটেই নয়। কারণ এই মুহূর্তে শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে যন্ত্রটি বলছে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার কয়েকশো গজ সামনে অর্থাৎ রমনা পার্ক এলাকায় শীতল ছায়ায় অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে এবার পরীক্ষা করতে চাই সেখানকার তাপমাত্রা কত। এখানে এসে তাপমাত্রা দেখাচ্ছে 35 থেকে 36-এর মাঝামাঝি, অর্থাৎ সবুজায়নের সমীকরণটা মিলে যাচ্ছে খাপে খাপ। সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা সহ নানা অজুহাতে তাপমাত্রা বৃদ্ধির কারণ দেখানো হলেও একটু সবুজায়ন যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত। তবু হুঁশ ফেরে কই? নগরায়নের নামে একদিকে কমছে গাছের সংখ্যা, অন্যদিকে ভরাট হচ্ছে জলাধার, আর তারই খেসারত দিতে হচ্ছে প্রতিনিয়ত। এক গবেষণায় দেখা গেছে 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গড় তাপমাত্রা ছিল 33.39 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণে 33.50। 7 বছর বাদে চলতি বছর উত্তরে তাপমাত্রা 37.38 আর দক্ষিণে 36.54 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে এই নগরের গড় তাপমাত্রা বেড়েছে 3.51 ডিগ্রি সেলসিয়াস। এবং সবুজ বৃক্ষ এগুলো তাপমাত্রা অ্যাবজর্ভ করে। এই শহরের কথা যদি বলি, তার মাত্র 8 থেকে 9% আছে, অথচ 15 থেকে 20 ভাগ থাকার কথা। এদিকে মন্ত্রীর যেন সরল স্বীকারোক্তি, অবহেলায় জল গড়িয়েছে অনেক দূর, তাই চাইলেই রাতারাতি সব বদলে দেয়া যাবে না। তবে দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা জমেছে তার দপ্তরে। এখন আমাদেরকে এই বাস্তবতাটা চিন্তায় নিয়ে আসতে হবে, আমরা কিভাবে এই পরিস্থিতিতে মানে সার্বিক অবস্থা বা পরিবেশটাকে সহনীয় করা যায়, আমরা কিভাবে এটা নিয়ে কোপ করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভাবছি। খোদ পরিবেশ মন্ত্রী। সর্বনাশ তো যা হবার হয়েছে বহু আগে, এখন আর এত হা হুতাশ করে লাভটাকেই। দেয়ালে যখন পিঠ ঠেকেছে তখন এগুতে হবে সামনের দিকেই। তাই তো পরিবেশবিদরা বলছেন কর্তৃপক্ষ শক্ত হাতে এখনই পদক্ষেপ না নিলে হয়তো আরও চড়া মূল্য দিতে হবে এই নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হিট স্ট্রোকে আজও দেশের বিভিন্ন স্থানে 4 জন মারা গেছেন। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন সবাই। বৃষ্টির জন্য হাহাকার মানুষের, আল্লাহর দরবারে 2 হাত তুলে অশ্রুসিক্ত নয়নে তাই বৃষ্টির দোয়া।
প্রকৃতির বৈরিতা থেকে রক্ষা পেতে বুধবার সকালে রাজধানী যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাঙ্গণে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন। 2 রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য দেন ইমাম। অন্যদিকে পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, যশোর, কুষ্টিয়া সহ দেশের কয়েকটি জেলাতেও খোলা ময়দানে জড়ো হন মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক, আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে সবার গুনাহ মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। মোনাজাতে মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন 20 জনের বেশি মন্ত্রী এমপির আত্মীয়। বিনা বাধায় জয়ের পথে 7 জন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেওয়া হবে ব্যবস্থা। জয়ী হওয়ার পথে দ্বিতীয় দফার ভোটেও মাঠে রয়েছেন 2.5 ডজনের বেশি প্রার্থী। বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারা দেশে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। 7 জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারা দেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে। নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী লীগ? কেমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে এমন ধারণা ভুল। তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। ঋণের শর্ত পূরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি প্রতিনিধি দল। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে IMF-এর দল। এতে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। 2023 সালে জানুয়ারিতে দেওয়া $470 কোটি ঋণের বিপরীতে বেশ কিছু শর্ত দেয় IMF। প্রায় সব শর্ত পূরণ করে 2 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আগামী জুনে 3য় কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণের শর্ত কতটুকু পূরণ হলো খতিয়ে দেখছে IMF দল। কানাডার রাজধানী অটোয়ায় শুরু হয়েছে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে জাতিসংঘের পরিবেশ সম্মেলন, যাতে অংশ নিয়েছে বাংলাদেশও। এই মুহূর্তে অটোয়ার সেন্টারে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন আমি যদি একটু সহজ করে বলি যে আমাদের প্লাস্টিক যে সামগ্রীগুলো রয়েছে, প্লাস্টিকের পানির বোতল হোক বা প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য হোক, এখন সারা পৃথিবীতেই এটি সহজলভ্য হওয়ার কারণে এবং এর দামও কিছুটা তুলনামূলক কম থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এই প্লাস্টিক সামগ্রীগুলো, প্লাস্টিক পণ্যগুলো বা প্লাস্টিকের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, যার প্রেক্ষিতে সারা পৃথিবীব্যাপী এই প্লাস্টিকের ব্যবহারটি অনেক বেশি বেড়েছে। অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন যে গত 10 বছরে প্রায় 40 থেকে 42% প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, যে কারণে একটি ভয়াবহতা তৈরি হয়েছে। এই প্লাস্টিকের যে সামগ্রী সেগুলো কিন্তু ধ্বংস করা অত সহজে যায় না, যে কারণে এই অবস্থা তৈরি হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে এখন প্লাস্টিক সামগ্রী বাড়ছে, কিন্তু সেটি ধ্বংস না করার কারণে এর দূষণের মাত্রাও বেড়ে গেছে। এই কারণেই ঠিক জাতিসংঘের পক্ষ থেকে ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং একটি কমিটি এই যে সম্মেলনটি, জাতিসংঘের পরিবেশ সম্মেলনটি প্লাস্টিকের উপরে, সেটি হচ্ছে কানাডার রাজধানী অটোয়াতে। আমি রয়েছি এখন সেখানে অটোয়াতে। এটি বাংলাদেশের অর্থাৎ গত যে রাত, সেই রাতে এই সম্মেলনটি শুরু হয়েছে এবং এখানে জাতিসংঘের সদস্য যতগুলো দেশ রয়েছে সব দেশের সদস্যরা, সব দেশের সরকারি প্রতিনিধিরা মূলত অংশ নিয়েছেন। পাশাপাশি এখানে NGO কর্মীরা রয়েছেন, এখানে সাংবাদিকরা অংশ নিয়েছেন। তো আমি যদি একটু বলি আজকের তথ্যটি, অর্থাৎ এরই মধ্যে কিন্তু সেই সম্মেলনটি
শুরু হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই কিন্তু বিভিন্ন দেশের পক্ষ থেকে তাদের দেশের অবস্থান এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার কী করে রোধ করা যায় এবং এই যে দূষণের মাত্রা সেটি কিভাবে কমানো যায় এর প্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন তাদের তথ্য তুলে ধরছে, তাদের অবস্থান তুলে ধরছে। বাংলাদেশের পক্ষ থেকেও আজ কিছুক্ষণ পরে অর্থাৎ 1 ঘন্টা পরেই বাংলাদেশের পক্ষ থেকে একটি সেশন হবে, সেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে এবং বাংলাদেশ বিভিন্ন দেশের তুলনায় ভাটির দেশ হওয়ার কারণে অন্যান্য দেশ যে প্লাস্টিক দূষণের জন্য দায়ী সেজন্য অনেক ক্ষতিপূরণও দাবি করা হবে বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনে। এই ছিল মূলত এই কানাডার যে রাজধানী অটোয়াতে প্লাস্টিক সম্মেলন, সেই সম্মেলনের সার্বিক তথ্য। কানাডার রাজধানী অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ, কানাডা। দেখছেন রাত 11টার সময়। ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুক্রবার। এ দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা। এই রাজ্যে মোদি ম্যাজিক নয়, কংগ্রেস স্বপ্নে বিভোর সমর্থকরা। তবে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী বামজোট। কেরালা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পাহাড় থেকে সমুদ্র, বন থেকে সমতল, নদী থেকে খালবিল, শিল্পীর তুলিতে আঁকা মনে হবে কেরালাকে। 15,500 বর্গমাইলের রাজ্যে বসবাস করেন প্রায় 3.5 কোটি মানুষ। রাজনৈতিক বৈচিত্র্যে ঠাসা রাজ্যটিতে 2021 সাল থেকে শাসন করছে বাম নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ। 140 আসনের 98টি আসনই বাম এবং তাদের শরিকদের দখলে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, তারা রয়েছে 41 আসনে। বিজেপি এখানে শূন্য। তবে লোকসভার চিত্রটা প্রায় 180 ডিগ্রি উল্টো। 2019 সালের 20 আসনের কেরালায় কংগ্রেসময় গোটা রাজ্য। বাম জোটকে কার্যত খড়কুটোর মতোই উড়িয়ে দিয়েছে রাহুল গান্ধীর দল। সেবার তাদের ঝুলিতে 19 আসন পেয়ে সবচেয়ে রেকর্ড আসনের রাজ্য হিসেবে শিরোপা পেয়েছে কংগ্রেস। গোটা দেশে ধর্মীয় যে মেরুকরণ সেটার আঁচ ফেললেও বিজেপি কেরালায় সেই আঁচ ফেলতে পারেনি। আর সে কারণেই 2016 পর থেকেই অনেক চেষ্টার পরেও বিজেপি সেখানে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। আর এবার লোকসভা নির্বাচনেও বিজেপি প্রচারণায় এগিয়ে থাকলেও ভোট বাক্সে ঠিক কি পরিমাণ প্রভাব পড়বে সেটা কিন্তু জানা যাবে আগামী 4 জুন। কেরালা রাজ্য থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। এবার পিঙ্ক মুনের খবর। দেশের আকাশে দেখা মিলল গোলাপি চাঁদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের দেখা মেলে প্রতি বছরের এপ্রিলে। এদিন চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বিভিন্ন বর্ণের দেখায়। বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। অন্যান্য দেশের মতো বুধবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা মেলে গোলাপি রঙের চাঁদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় বিরল এই চাঁদের। বিভিন্ন স্থানে ছাদে উঠে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অনেকে। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপি চাঁদ দেখতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় পিঙ্ক মুন দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাসা থেকে গবেষণা করে যতটুকু জেনেছি তার সাথে চাঁদটাকে দেখে মিলিয়ে আমার ভালো লাগছে। আমি অনেক বড় একটা চাঁদ দেখেছি, আমার খুব মজা লেগেছে। চমৎকার একটি অভিজ্ঞতা ছিল, এটি আমার খুবই ভালো লেগেছে। গোলাপি চাঁদ ক্যাম্পে গোলাপি চাঁদের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পান শিক্ষার্থীরা। আমার অনেক জানার ইচ্ছা ছিল এই পিঙ্ক মুনটা আসলে কি, এটা কেন উঠে বা এটার ভবিষ্যতে আর কি উঠবে নাকি এরকম কিছু। এখানে এসে আমি এসব আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। পিঙ্ক মুনটা আছে একটা নর্থ আমেরিকার একটা কালচার, ট্রেডিশন, যেটা একটা সংস্কৃতি। এপ্রিল মাসে সেখানে অনেক ধরনের গোলাপি ধরনের ফুল ফুটে, যার কারণে সেটাকে তারা পিঙ্ক মুন হিসাবে বলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। পৃথিবীটা আসছে চাঁদ আর সূর্যের মাঝে, তাহলে পৃথিবী এই যে চাঁদের যে আলোটা যাচ্ছে সেই আলোটা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের ভেদ করে যাচ্ছে। আর পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যখন ভেদ করে যাচ্ছে তখন আমাদের নাইট্রোজেন পার্টিকেল আছে, এই নাইট্রোজেন পার্টিকেলগুলো কিন্তু আলোর বিস্ফোরণ ঘটায় দিচ্ছে। প্রতি বছর এপ্রিলে বিরল এই মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।